হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের দেবশঙ্কর স্যার O2 একাডেমির বদমাস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি, এমটিএস এবং জিডির উপর ডিপেন্ড করে একটা জিওগ্রাফির ক্লাস। আমাদের এই ক্লাসের লক্ষ্য হচ্ছে খুব সহজেই জিওগ্রাফির যে স্ট্যাটিক ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা ধাতস্থ করব। অর্থাৎ এই টপিকগুলোকে মেমোরাইজ করা, এই টপিকগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করা এবং সেগুলোকে পরীক্ষার হলে ডেলিভার করার একটা টেকনিক দরকার। তার কারণের জন্য আমরা জিওগ্রাফির কিছু টপিককে আমরা খুব জিস্ট ওয়েতে খুব সহজে মাথায় রাখার চেষ্টার জন্য এই প্রচেষ্টাগুলো আমাদের তরফ থেকে অর্থাৎ O2 একাডেমিয়ার বদমাস ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য রাখা হয়েছে। আজকে আমরা ট্রান্সপোর্ট কমিউনিকেশন অর্থাৎ আমাদের যে যোগাযোগ ব্যবস্থা তার উপর ডিপেন্ড করে একটা টপিক নিয়ে এসেছি, অর্থাৎ রেলওয়ের উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাস নেব, যেখানে আমরা জানবো যে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যে জোন রয়েছে সেই জোন সম্বন্ধে একটা ইনফরমেশন, মানে সেই জোনের নাম এবং সেই জোনের যে হেডকোয়ার্টার্সগুলো কোথায় রয়েছে সেগুলোকে আমরা জানতে সাহায্য করবে আমাদের এই ক্লাস। আজকে আমরা এই রেলওয়ে সম্বন্ধে শুরু করার আগে সবার উদ্দেশ্যে আমার কোশ্চেন যে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে বলো দেখি কত সালে শুরু হয়েছিল। আমি বলে রাখি, ইন্ডিয়ান রেলওয়ে শুরু হয়েছিল মুম্বাই থেকে থানের মধ্যে 34 কিলোমিটার দৈর্ঘ্যের। বাট তোমরা বলবে কি সাল, কত সালে এই সংযুক্তিকরণ হয়েছিল। তো চলো শুরু করি। আমাদের আজকের যে টপিক সেই টপিকের নাম কি? ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কি বলছি যে আজকের টপিকে থাকছে কি রেলওয়ে। আজকের টপিকে থাকবে কি রেলওয়ে। রেলওয়ের ক্ষেত্রে আমরা পড়ব কি জোন, অর্থাৎ রেলওয়েতে কতগুলো জোন রয়েছে সবাইকে যদি বলা হয় আমরা জানবো কতগুলো জোন রয়েছে। 18টা জোন রয়েছে। এই 18টা জোনের নাম এবং তাদের হেডকোয়ার্টারগুলো আমাদেরকে কিন্তু পরীক্ষায় ব্যাপকভাবে জিজ্ঞেস করে থাকে এবং সেগুলো মাথায় রাখা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়। তার কারণের জন্য আজকের এই ক্লাসটা নিয়ে আসা, যেটা তোমাদেরকে অনেক বেশি সহজ করে তুলবে তোমাদের কাছে যে কিভাবে আমরা এই 18টা জোনের নাম এবং সঙ্গে তার হেডকোয়ার্টারগুলো আমরা মেমোরাইজ করতে পারি। চলো সেই প্রচেষ্টাটা আমি সামনে নিয়ে আসছি। ধরে নাও আমাদের এই ইন্ডিয়ার ম্যাপে এটা আমরা নর্থ থেকে সাউথে একটা রেখা টানলাম। ইন্ডিয়ার ম্যাপের নর্থ থেকে সাউথে রেখা টানলাম। ঠিক সেম ভাবে আরেকটা রেখা টানলাম কোন দিকে কোন দিক, পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম দিক। ঠিক সেম ভাবে আরেকটা রেখা টানলাম যেটা কোন দিক থেকে কোন দিক, নর্থ ওয়েস্ট থেকে বা সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে, এবং আরেকটা রেখা টানলাম নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে। এবারে শুরুতেই আমি কি বললাম, এটা যদি নর্থ হয় অবশ্যই ভাবে তাহলে এদিকটা হয়ে যাবে কি সাউথ, এদিকটা হয়ে যাবে কি সাউথ। অপোজিট সাইডে এটা যদি ইস্ট হয়, এটা যদি ইস্ট হয় এদিকটা হয়ে যাবে কি ওয়েস্ট, এটা হয়ে যাবে কি ওয়েস্ট। এবারে দেখো এটা যদি নর্থ আমরা বলেছিলাম তার মানে এটাকে আমরা মেনশন করতেই পারি নর্থ ইস্ট হিসাবে, নর্থ ইস্ট নর্থ সেন্ট্রাল হিসাবে এটাকে আমরা মেনশন করতে পারি, নর্থ সেন্ট্রাল হিসাবে আমরা এটাকে মেনশন করতে পারি। অপোজিট সাইডে এটাকে আমরা কি বলতে পারি, সাউথ সেন্ট্রাল হিসাবে, সাউথ সেন্ট্রাল হিসাবে বলতে পারি। এটাকে যদি আমরা ওয়েস্ট বলি তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়েস্ট সেন্ট্রাল, ওয়েস্ট সেন্ট্রাল। অপোজিট সাইডে এটাকে আমরা বলতে পারি কি ইস্ট সেন্ট্রাল। ওকে, এবারে আসি আমরা এক এক করে। ইন্ডিয়ার ম্যাপের নর্দার্ন সাইডে কি রয়েছে, মোটামুটি ভাবে নিউ দিল্লি। তার মানে আমরা নর্দার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হিসেবে আমরা কাকে ধরতে পারি, নর্দার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হিসেবে আমরা বলতে পারি কি নিউ দিল্লি, নিউ দিল্লি। অপোজিট সাইডে সাউদার্ন সাইডে কোন স্টেট রয়েছে, তামিলনাড়ু। তো তামিলনাড়ুর ক্যাপিটাল কি চেন্নাই। তাহলে সাউদার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হিসেবে আমরা নিলাম কাকে, সাউদার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হিসেবে আমরা কাকে নিলাম, চেন্নাইকে নিলাম। ক্লিয়ার। নেক্সট আসছে আমরা ওয়েস্টার্ন সাইডে। ওয়েস্টার্ন সাইডে যদি আমরা বলি স্টেট মহারাষ্ট্র, তো মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা নেব কি মুম্বাইয়ের ক্ষেত্রে মুম্বাই, মুম্বাইয়ের কি চার্চ গেট, চার্চ গেট। ওকে, চার্চ গেট। ইস্টার্ন সাইডের ক্ষেত্রে আমরা কি নেব, ইস্টার্ন সাইডের ক্ষেত্রে হেডকোয়ার্টার আমাদের হয়ে যাবে কি কলকাতা, কলকাতা। ওকে, এটা গেল আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দেখো ম্যাপের রেসপেক্টে কেমন কানেক্ট করে গেল। এবারে চলে আসি সেন্ট্রাল পার্টগুলোকে, নর্থ সেন্ট্রাল, সাউথ সেন্ট্রাল, ওয়েস্ট সেন্ট্রাল এবং ইস্ট সেন্ট্রাল। দেখো দিল্লি থেকে নেমে আসলে আমরা কোন স্টেট পাচ্ছি, এলাহাবাদ, মানে আমরা উত্তরপ্রদেশ পাচ্ছি। আমরা এলাহাবাদ না বলে এখন আমরা এখানে কি বলবো, এটাকে বলবো কি প্রয়াগ, প্রয়াগরাজ। এটাকে কি বলছি আমরা, প্রয়াগরাজ কোন স্টেটে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে।
সাউদার্ন সাইডে যদি আমরা দেখি, দেখো এলাহাবাদটাকে একটু মাথায় রাখলে এলাহাবাদের সঙ্গে মিলাজুলা একটা নাম পাওয়া যায় সেকেন্দ্রাবাদ। তার মানে সাউদার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হচ্ছে কি সেকেন্দ্রাবাদ। ওকে, সেকেন্দ্রাবাদ হলো। এবারে চলে আসে ওয়েস্ট সেন্ট্রালের ক্ষেত্রে আমরা যেটা নেব তার নাম হচ্ছে কি জব্বলপুর। জব্বলপুরের সঙ্গে দেখো মিলে রেখেছে এই অঞ্চলে কি রয়েছে, সেটা হচ্ছে কি হাজিপুর, বিহারের হাজিপুর। তার মানে এখনো পর্যন্ত আমরা টোটাল কতগুলো পেলাম দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা রেলওয়ে জোন কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে আসছি বাকি পার্টগুলোতে। ধরে নাও এটা আমাদের কোন সাইড, এটা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন সাইড। বাট নর্থ ইস্ট বললে তো হবে না, এই অঞ্চলে সীমান্ত রয়েছে, তাই জন্য আমরা একে বলতে পারি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার কথা অর্থ হচ্ছে সীমান্ত। এই অঞ্চলে যে আমরা স্টেটটা নেব সেই স্টেটটার নাম কি পাচ্ছি, সেই স্টেটটার নাম পাচ্ছি আসাম। আসামের কি, আসামের গুয়াহাটি, GUWAHATI। গুয়াহাটির কোন প্লেস, মালিগাঁও, MALIGAON। তাহলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কি হচ্ছে আসামের গুয়াহাটির মালিগাঁও। ঠিক সেম ভাবে একটু নিচের দিকে নেমে চলে আসো, এটাকে আমরা নিতে পারি নর্থ ইস্টার্ন রেলওয়ে জোন। তো নর্থ ইস্টার্ন রেলওয়ে জোন যদি এটা হয় তাহলে এর হেডকোয়ার্টার আমরা কি নেব, গোরখপুর। গোরখপুর, ক্লিয়ার? তার মানে এটা হলো আমাদের গোরখপুর। এবারে চলে আসি এটা কোন দিক, এটা হচ্ছে সাউদার্ন সাইড। যদি ধরে নেই এটা আমাদের সাউথ, কি হবে সাউথ ওয়েস্ট রেলওয়ে জোন। এখানে আমরা যে হেডকোয়ার্টারটা পাবো সেই হেডকোয়ার্টার নাম কি হয়ে যাবে, সেই হেডকোয়ার্টার নাম হয়ে যাবে হুব্বালি, HUBBALLI, হুব্বালি। মাথায় রাখবে অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে এই হুব্বালি রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট রেলওয়ে স্টেশন, যেটা কোন স্টেটে রয়েছে, কর্ণাটকা স্টেটে রয়েছে। ওকে, এবারে চলে আসি আমরা অপোজিটে এই অঞ্চল বরাবর, যেখানে কি রয়েছে, এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জোন। তো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জোনের ক্ষেত্রে ভেবে দেখো এইদিকে আমাদের কোন স্টেট রয়েছে ইন্ডিয়ার ম্যাপে, রাজস্থানের ক্ষেত্রে আমরা কোনটা নেব, জয়পুর নেব। তাহলে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টারের ক্ষেত্রে আমরা কি পেলাম, জয়পুর। নেক্সট চলে যাব এদিকে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সাউথ ইস্টার্ন। তো সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের ক্ষেত্রে ম্যাপ অনুযায়ী বা এই ডায়াগ্রাম অনুযায়ী এখানে মিলছে না। এখানে আমরা কোন লোকেশন নেব, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা পাচ্ছি। কি পাচ্ছি, কলকাতা পাচ্ছি। তার মানে এই কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হলো। এবারে একটু অভ্যন্তরের দিকে চলে যাই, মানে এই পার্টটা চলেছে, মানে সেন্ট্রাল পার্ট বলবে অবশ্যই, হ্যাঁ একদমই ঠিক, সাউথ ইস্ট সেন্ট্রাল। এবারে ভেবে দেখো যদি এই অঞ্চল বরাবর আমরা অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা ভাবতাম, একটু অভ্যন্তরে গেলে একটা স্টেট পেতাম, সেই স্টেটের নাম কি, সেই স্টেটের নাম হচ্ছে ছত্তিশগড়ের জন্য এই রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হয়ে যাবে বিলাসপুর। তাহলে বিলাসপুর কোন স্টেটে রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে, যেটা কোন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের হেডকোয়ার্টার। এবারে দেখো পরবর্তী এই অঞ্চল বরাবর আমরা অ্যাজিউম করলাম এটাকে বলা হবে ইস্ট কোস্টাল রেলওয়ে জোন। ইস্ট কোস্টাল রেলওয়ে জোনের হেডকোয়ার্টার আমরা কি নেব, ভুবনেশ্বর। অপোজিট সাইডে এখানে ধরে নিলাম মেট্রো রেলওয়ে জোন, যার হেডকোয়ার্টার আমরা কি নেব, কলকাতা। অপোজিট সাইডে আরেকটা আমরা নিচ্ছি সেন্ট্রাল বললে এই প্লেসটা আছে, এই প্লেসটা তো হবে না, আমরা আলাদা করে রাখলাম সেন্ট্রাল রেলওয়ে জোন, যার হেডকোয়ার্টার হয়ে যাবে কি মুম্বাইয়ের CSMT, মানে কি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন। এবং লাস্ট এবং সব থেকে ইয়ংগেস্ট বা সব থেকে নিউয়েস্ট সেটা হবে কি সাউথ কোস্টাল রেলওয়ে জোন, যার হেডকোয়ার্টার আমরা কি নেব, বিশাখাপত্তনম।
পত্তনম, পত্তনম। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের টোটাল রেলওয়ে জোন আমি শুরুতেই কতগুলো বলেছিলাম, 18টা রেলওয়ে জোন বলেছিলাম, যে 18টা রেলওয়ে জোন টোটাল ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। তাহলে কাউন্ট করে দেখি আমাদের 18টা হচ্ছে কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবং লাস্টে রয়েছে এই অঞ্চল বরাবর 18টা রেলওয়ে জোন। তারপরে টোটাল এই যে 18টা রেলওয়ে জোন আমরা মেনশন করলাম, পরপর যদি আমরা দেখি, নর্দার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কি নিউ দিল্লি, নর্থ সেন্ট্রাল কি প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, আর আগের নাম ছিল কি এলাহাবাদ। তারপরে কি পাচ্ছি, সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার কি সেকেন্দ্রাবাদ। তারপরে কি রয়েছে, সাউদার্ন রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার কি তার চেন্নাই হেডকোয়ার্টার। নেক্সট রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার কি মুম্বাই কি চার্চ গেট। পরবর্তী ওয়েস্ট সেন্ট্রালের জব্বলপুর, ইস্ট সেন্ট্রালের ক্ষেত্রে আমরা হাজিপুর। নেক্সট ইস্টার্ন রেলওয়ে জোনের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি কলকাতা। পরবর্তী চলে এসো নর্থ ইস্টার্ন রেলওয়ে জোন বা নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের ক্ষেত্রে আমরা পাচ্ছি গোরখপুর। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোন আসাম, গুয়াহাটির মালিগাঁও। নেক্সট সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে জোন যার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি সাউথ ওয়েস্টার্নের ক্ষেত্রে হুব্বালি, যেটা কর্ণাটকাতে রয়েছে। নেক্সট নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার হচ্ছে রাজস্থানের জয়পুর। নেক্সট আমরা পাচ্ছি কি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার কি হচ্ছে ছত্তিশগড়ের বিলাসপুর। নেক্সট সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার আমরা পাচ্ছি কি কলকাতা। নেক্সট আমরা পাচ্ছি কি সাউথ কোস্টাল রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার পাচ্ছি আমরা কি বিশাখাপত্তনম। নেক্সট পাচ্ছি আমরা কি ইস্ট কোস্টাল রেলওয়ে জোন যেখানে আমরা হেডকোয়ার্টার নিচ্ছি বিশাখাপত্তনম। নেক্সট নিচ্ছি আমরা মেট্রো রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার কলকাতা। অ্যান্ড লাস্ট আমরা এদিকে মেনশন করেছি সেন্ট্রাল রেলওয়ে জোন যেটা হচ্ছে সিএসএমটি। মাথায় রাখবে এখানের মধ্যে এই টোটাল রেলওয়ে জোনের মধ্যে সব থেকে শর্টেস্ট রেলওয়ে জোনের ক্ষেত্রে আমরা কাকে বলছি, মেট্রো রেল কলকাতা। এবং সব থেকে নিউয়েস্ট বা ইয়াংগেস্ট রেলওয়ে জোনের ক্ষেত্রে আমরা কাকে বলবো, যে সাউথ কোস্টাল রেলওয়ে জোন যেটা কোথায় রয়েছে, বিশাখাপত্তনে রয়েছে। তাহলে এখানে আমরা টোটাল দেখতে পেলাম কতগুলো রেলওয়ে জোন রয়েছে, টোটাল 18টা রেলওয়ে জোন রয়েছে। পরীক্ষাতে এই রেলওয়ে জোন থেকে ফ্রিকুয়েন্টলি ব্যাপক মাত্রায় কোশ্চেন পড়ে থাকে এবং কোশ্চেন আমরা পেয়েও থাকি, যেখানে আমরা জানতে পারি যে রেলওয়ে জোন একটা নাম দিয়ে বললো যে সেই রেলওয়ে জোন কোথায় অবস্থিত, বা এমনটাও থাকতে পারে রেলওয়ে জোনের নাম একটা কলমে রাখলো, অপোজিট একটা কলমে রাখলো কি তার জোনের নামগুলো। এবার আমাদেরকে কি করতে বলে, ম্যাচ করতে বলে। আমি এই যে প্রেজেন্টেশনটা দিলাম এখানে দেখো ইন্ডিয়ান ম্যাপের রেসপেক্টে হয়তো সবগুলো আসছে না, বাট 98% কিন্তু ম্যাচ করছে, যেখানে কিন্তু আমরা সেই স্টেটের সঙ্গে এই ম্যাপটাকে কানেক্ট করতে পারবো। যদি আমাদের ইন্ডিয়ান ম্যাপ সম্বন্ধে একটা নলেজ থাকে, সম্যক ধারণা থাকে, তাহলে এই ম্যাপটা কিন্তু তোমাদেরকে ব্যাপক মাত্রায় হেল্প করবে ওই রেলওয়ে জোনগুলোকে কি করতে, স্টাডি করার জন্য। বলে রাখি এই রেলওয়ে জোনগুলোর মধ্যে কিছু কিছু জায়গার রেলওয়ে জোন কিন্তু আমাদের কিন্তু হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু রয়েছে। আমাদের ইন্ডিয়াতে এমন 4টে রেলওয়ে রয়েছে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করা আছে। যেমন সিএসএমটি মানে ছত্রপতি শিবাজী মহারাজ, ওটা একটা। তারপরে মানে কি এখানে কি কি বললাম, ইউনেস্কোর মধ্যে কি কি রয়েছে, 1 নম্বর কি সিএসএমটি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। সেকেন্ড কি রয়েছে DHR দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তারপর রয়েছে কি NMR যাকে কি বলা হচ্ছে কালকা সিমলা রেলওয়ে। আর একটা তোমরা বলবে, আর একটা নীলগিরি মাউন্টেন রেলওয়ে, আর একটা কি রয়েছে কালকা সিমলা রেলওয়ে। আর লাস্টেরটা কি হচ্ছে KSR কালকা সিমলা রেলওয়ে। এই হচ্ছে 4টি। এটা কিসের মধ্যে রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টের মধ্যে ইনক্লুড করা রয়েছে, কারণ এগুলো স্পেশালিটিস রয়েছে, এগুলো আমাদের কাছে এক স্থাপত্য হিসেবে মেনশন করা হয়। তোমরা আমাকে জানাও আমাদের ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে ব্রিজের নাম কি, আরেকটা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট কেবল ব্রিজের নাম কি। এই দুটো কোশ্চেন, এবং প্রথমে একটা কোশ্চেন করেছিলাম কত সালে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে চালু হয়েছিল। আজকে আমরা পরবর্তী জিওগ্রাফিক কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা সম্পূর্ণরূপে ওয়ান লাইনার হিসাবে হবে এবং যেগুলো তোমাদের আপকামিং জিডি এবং এমডিএস পরীক্ষার জন্য খুব সাহায্য করবে। সেই কথা মাথায় রেখে আজকে আমরা কিছু টপিক ডিসকাস করব, যার মধ্যে ফার্স্ট যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ভারতের উপকূলীয় অঞ্চল, বা যাকে আমরা ইংলিশে বলতে পারি কি কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া।
উপকূলীয় অঞ্চল বলতে কি একটু আগে বলে নিই, তারপর আমরা টপিকে আসছি। উপকূলীয় অঞ্চল বলতে আমরা সেটা বলবো যেই অঞ্চল বা যে স্থলভূমির সঙ্গে সমুদ্র, মহাসাগর এগুলো সংযোগ স্থাপন করে, সেই সংযুক্ত অঞ্চলটাকে, সেই সংযুক্ত রেখাটাকে বা সেই সংযুক্ত এরিয়াটাকে আমরা কি বলতে পারি, যে উপকূলীয় অঞ্চল বা কোস্টাল প্লেন। এবারে কথা হচ্ছে, আমরা যদি ম্যাপে আসি তাহলে দেখতে পাবো কি আমাদের এই অঞ্চল, আজকের টপিক তাহলে আমরা কি চুজ করলাম, আজকের টপিকের মধ্যে আমাদের থাকছে কি কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া, কোস্টাল প্লেন উপকূলীয় অঞ্চল। তাহলে ফার্স্ট বলে নিই, এই কোস্টাল প্লেন বা উপকূলীয় অঞ্চল এটা কিন্তু আমাদের দুটো পার্টে ভাগ করা যায়। কোন কোন দুটো পার্ট একটু দেখে নেই। এটা যদি আমাদের ভারতের দক্ষিণের পোর্শন হয় বা দক্ষিণের দিকটা হয়, আমাদের এই দক্ষিণের পোর্শনের দুটো মেজর ওয়াটার বডিজ রয়েছে, আমরা সবাই জানি। এই পোর্শন বরাবর কি পাই আমরা, এই পোর্শন বরাবর পাই আমরা কি বে অফ বেঙ্গল, বা যাকে আমরা বাংলায় বলে থাকি কি বঙ্গোপসাগর। অপোজিট সাইডে এদিকে রয়েছে কি অ্যারাবিয়ান 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 সি, আরব সাগর। তার মানে আমাদের ভারতের দক্ষিণে দেখো দুটো মেজর ওয়াটার বডিজ, একটা পশ্চিম দিক পোর্শন বরাবর বা পশ্চিম দিকে আমরা পাচ্ছি আমরা কি আরব সাগর, এবং পূর্ব দিকে পাচ্ছি আমরা কি বঙ্গোপসাগর। এই যে ওয়াটার বডিজ গুলো আমাদের ল্যান্ড পোর্শনকে কি করছে, কানেক্ট করছে, এই কানেক্টিং এরিয়াটাকে আমরা কি বলবো, উপকূলীয় অঞ্চল। এবার কথা হচ্ছে, তাহলে কতগুলো স্টেট এখানে আমরা কানেক্ট করছি যদি বলি, তাহলে দেখো এক এক করে যদি শুরু করা যায়। ফার্স্ট এই অঞ্চল বরাবর আমরা পাচ্ছি কি গুজরাট, এই অঞ্চল বরাবর পেলাম কি আমরা গুজরাট। তারপরে আমরা এখানে পাচ্ছি কি মহারাষ্ট্র, তারপরে এই অঞ্চল বরাবর পেলাম আমরা গোয়া, তারপরে আমরা পাচ্ছি কি কর্ণাটকা, তারপরে এই অঞ্চল বরাবর পাচ্ছি কি কেরালা। এদিকে আমরা কি পাচ্ছি তামিলনাড়ু, এই অঞ্চল বরাবর কি পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, এই অঞ্চল বরাবর আমরা পাবো কি ওড়িশা, আর এখানে আমরা পাচ্ছি কি ওয়েস্ট বেঙ্গল। তার মানে দেখো আমাদের উপকূলীয় ভাগ বা উপকূলীয় অঞ্চলকে যদি আমরা দুটো পার্টে লক্ষ্য করি, তাহলে দেখো এই অঞ্চলটা পূর্ব দিকের, মানে আমরা একে বলতে পারি পূর্ব উপকূলীয় সমভূমি, আর এটাকে আমরা বলতে পারি পশ্চিম দিকের বা পশ্চিম উপকূলীয় সমভূমি। তার মানে পূর্ব উপকূলীয় সমভূমি কোন ওয়াটার বডিজ বা জলভাগের সঙ্গে সংযোগ স্থাপন করে, বঙ্গোপসাগরের সঙ্গে। আর পশ্চিম উপকূলীয় সমভূমি কার সঙ্গে সংযোগ স্থাপন করছে, আরব সাগরের সঙ্গে। তাহলে পূর্ব উপকূলীয় সমভূমি মানে এই যে পোর্শনটা, এটার সঙ্গে কতগুলো স্টেট কন্ট্রিবিউট করছে দেখো, 1, 2, 3 এবং 4। তার মানে এখান থেকে লক্ষ্য করে যদি দেখি কোস্টাল প্লেনের ক্ষেত্রে এটা কোন দিক, ইস্টের পোর্শনটা রয়েছে, এই ইস্টের কতগুলো স্টেট রয়েছে, 1, 2, 3, 4, চারটে স্টেট এখানে কন্ট্রিবিউট করে। অপোজিট সাইডে এদিকে ওয়েস্ট কোস্টের ক্ষেত্রে আমরা কতগুলো পাচ্ছি, টোটাল 5টা পাচ্ছি দেখো, 1, 2, 3, 4 এবং 5। এবারে কথা হচ্ছে, এটা তো আমরা জানলাম ফার্স্ট, তার মানে পশ্চিম দিকে 5টা উপকূলীয় রাজ্য এবং পূর্ব দিকে 4টে উপকূলীয় রাজ্য, এই নিয়ে টোটাল 9টা উপকূলীয় রাজ্য নিয়ে আমাদের উপকূলীয় স্টেট বা উপকূলীয় রাজ্য তৈরি হয়। এবারে কথা হচ্ছে, এই যে সমগ্র রাজ্যের কথা বললাম, এটা টোটাল লেন্থ কত কিলোমিটার বলছে বলতো, লেন্থ কত কিলোমিটার, সেই লেন্থ হচ্ছে 7516.6 কিলোমিটার। তোমরা মাথায় রাখবে পরীক্ষাতে এই এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু নাও দিতে পারে, তার পরিবর্তে 7500 এই টাইপের অ্যামাউন্ট কিন্তু থাকে, তখন কিন্তু তোমরা 7500 এই অ্যামাউন্টটা দেখেই কিন্তু কাজ করবে না, অপশনটা কারেক্ট করবে। তার মানে আমাদের টোটাল উপকূলীয় অঞ্চলের সর্বমোট দৈর্ঘ্য কত, 7516.6 কিলোমিটার। এবারে দেখো এইটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, একটা করলাম আমরা কি মেনল্যান্ড মানে আমরা বলতে পারি মূল ভূভাগ, আর একটা আমরা করতে পারি কি আইল্যান্ড বা বদ্বীপ সমূহ। তাহলে মেনল্যান্ড আর আইল্যান্ডের মধ্যে, মেনল্যান্ডে আমরা কত পাই 6100 কিলোমিটার মূল ভূভাগের ক্ষেত্রে, আইল্যান্ডের ক্ষেত্রে 1416.6 কিলোমিটার। তার মানে দেখো দুটো পার্টকে একসঙ্গে যোগ যদি আমরা করে দিই, তাহলে কত কিলোমিটার হবে, 7516.6 কিলোমিটার কিন্তু চলে আসছে। তার মানে আমাদের এই উপকূলীয় অঞ্চলটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি, একটা মূল ভূভাগ মানে যার মধ্যে স্টেটস গুলো রয়েছে, আর একটা হচ্ছে কি আইল্যান্ড যার মধ্যে শুধুমাত্র বদ্বীপ, মানে আমি এখানে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপের কিন্তু কথা বলছি। এবারে কথা হচ্ছে, এই সমগ্র অঞ্চলটা যদি আমরা পেলাম, এবারে জানতে হবে কি এর মধ্যে কোন স্টেটের উপকূলীয় রেখার দৈর্ঘ্য কি সব থেকে বেশি। একটু মাথায় রাখবো, আমাদের ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট
কোস্টাল লাইন বা কোস্টাল প্লেন কোন স্টেটে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে গুজরাট। সর্বদীর্ঘতম, মাথায় রাখবে, দীর্ঘতম উপকূলীয় রাজ্য কোন রাজ্যে রয়েছে বা কোন স্টেটে আমরা পাই, তখন আমরা বলবো গুজরাট। সেকেন্ড লংগেস্ট আমরা পাবো যেটা, সেকেন্ড লংগেস্ট লংগেস্ট আমরা কোনটা পাবো, অন্ধ্রপ্রদেশ। থার্ড লংগেস্ট থার্ড লংগেস্ট থার্ড লংগেস্ট আমরা পাবো কোনটা, সেটা হচ্ছে কি তামিলনাড়ু। তাহলে টপ 3 আমরা জানলাম কি, সর্বপ্রথম সব থেকে বেশি উপকূলীয় রাজ্য কোন স্টেটের মধ্যে থাকে, গুজরাট, সেকেন্ড অন্ধ্রপ্রদেশ, থার্ড তামিলনাড়ু। দেখে নেবে অপশানে যদি গুজরাট না থাকে তাহলে অতি অবশ্যই অন্ধ্রপ্রদেশ দিয়ে রাখবে, আবার অন্ধ্রপ্রদেশ না থাকলে অতি অবশ্যই ভাবে কিন্তু তামিলনাড়ু দিয়ে থাকবে। তাহলে এটা টপ 3 কোস্টাল স্টেটস যেখানে কি সব থেকে বেশি উপকূল লেন্থ রয়েছে বা উপকূলের দৈর্ঘ্য রয়েছে। এবারে জানবো এই যে টোটাল ফিনোমেনাটা আমরা ডিসকাস করছি, টোটাল ক্রাইটেরিয়াগুলো আমরা ডিসকাস করছি, এর মধ্যে কিছু কিছু উপকূলীয় রাজ্যগুলো বা ঠিক কিছু কিছু রাজ্যের উপকূল ভাগের নাম কিন্তু আলাদা আলাদা হয়। যেমন আমরা যদি এখন বলি এই যে গুজরাট, এটাকে কি বলা হয় বলতো, একে বলা হয় কাথিয়াওয়াড়, KATHI, আমরা একে বলতে পারি KATHIWAR, কাথিয়াওয়াড় প্লেন। তার মানে কাথিয়াওয়াড় প্লেন কোন স্টেটের সঙ্গে লিঙ্ক আপ থাকবে, গুজরাটের সঙ্গে। যেমন কেরালার ক্ষেত্রে আমরা একে বলবো কি, একে বলবো মালাবার মালাবার প্লেন, মালাবার প্লেন। ক্লিয়ার? পরবর্তী আমরা যদি মহারাষ্ট্র এবং গোয়া এই অঞ্চলটাকে নিয়ে বলি, একে বলা হবে কি, কঙ্কন প্লেন। কি বলা হবে, কঙ্কন প্লেন বলা হবে। অপোজিট সাইডে আমাদের তামিলনাড়ুর এই উপকূল অঞ্চলটাকে বলা হয়, একে বলা হবে কি, করমণ্ডল, করমণ্ডল প্লেন, বা আমরা বলতে পারি কি তামিল প্লেন, তামিল তামিল প্লেন। ক্লিয়ার? করমণ্ডল প্লেন বা আমরা বলতে পারি কি তামিল প্লেন। অপোজিট সাইডে ওড়িশার এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি, উৎকল, উৎকল প্লেন। বাস আর কিছু তোমাদের কোস্টাল প্লেন সম্বন্ধে পড়তো না, এর মধ্যে আমরা সব কোশ্চেন পেয়ে যাবো। তার মানে আমরা এক এক করে যদি বলি, ফার্স্ট বলে ফেলে আমাদের উপকূলীয় রাজ্যগুলোকে বা উপকূলকে, ভারতের উপকূলকে কটা পার্টে ভাগ করা হয়, দুটো পার্টে, পূর্ব উপকূলীয় সমভূমি আর একটা হলো কি পশ্চিম উপকূলীয় সমভূমি। পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে কতগুলো রাজ্য রয়েছে, 4টে রাজ্য রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে কতগুলো রয়েছে, 5টা রয়েছে। কি কি, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা এবং কেরালা। এবারে কথা হচ্ছে এই টোটাল উপকূলীয় যে অঞ্চলটা আমরা ডিসকাস করছি, এর টোটাল দৈর্ঘ্য কত কিলোমিটার, আমরা পাচ্ছি কত, 7516.6 কিলোমিটার, যার মধ্যে মূল ভূভাগ কত পড়ছে, 6100, এবং তার সঙ্গে পরবর্তী যে পোর্শনটা পড়ে আছে সেটা আইল্যান্ড, সেটা হচ্ছে কত কিলোমিটার, 1416.6 কিলোমিটার। এবার কথা হচ্ছে এই সমগ্র অঞ্চলের মধ্যে সব থেকে দীর্ঘতম উপকূলীয় রাজ্য কোন স্টেটের মধ্যে রয়েছে, গুজরাটের মধ্যে রয়েছে। সেকেন্ড দীর্ঘতম কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে। থার্ড দীর্ঘতম কোথায় রয়েছে, তামিলনাড়ুর মধ্যে রয়েছে। এছাড়া কিছু স্টেটের উপকূলীয় অঞ্চলের কিছু আলাদা নাম যেমন হয়, যার মধ্যে আমরা গুজরাটের ক্ষেত্রে গুজরাট উপকূলকে আমরা কি বলছি, কাথিয়াওয়াড় প্লেন বা কাথিয়াওয়াড় সমভূমি। মহারাষ্ট্র এবং গোয়া নিয়ে এটাকে তৈরি হয়, একে বলে কঙ্কন সমভূমি। কেরালার অঞ্চলটাকে আমরা বলতে পারি মালাবার সমভূমি। অপোজিট সাইডে ওদিকে তামিলনাড়ু অঞ্চলটাকে আমরা বলতে পারি করমণ্ডল সমভূমি বা তামিল সমভূমি। ওদিকে অন্ধ্রপ্রদেশের অন সমভূমি, ওদিকে উড়িষ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি উৎকল সমভূমি। মাথায় রাখবে, তার মানে এই ফেনোমেনাগুলো কিন্তু উপকূলীয় বা ভারতের উপকূলীয় রাজ্যের ক্ষেত্রে ভাইটাল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে দাঁড়াবে, যেগুলো আমরা কিন্তু অবশ্যই এই ধরনের পরীক্ষা পড়ে যাওয়ার জন্য আমাদের হেল্প করবে। পরবর্তী আমরা নেক্সট আরেকটা টপিক এখানে জিস্টে আমরা জানবো, তার নাম কি, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিভার। সাউথ সাউথ ইন্ডিয়ান রিভার, সাউথ ইন্ডিয়ান রিভার। তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন ধরনের পরীক্ষায় যে 4টে অপশান দিয়ে বলে এর মধ্যে কোনটা দক্ষিণ দিকে, মানে দক্ষিণ ভারতের কোন নদীটা আরব সাগরে পড়েছে বা কোনটা পড়েনি, বা দৈর্ঘ্যের রেসপেক্টে কোনটা কেমন হয় সেটা একটু আমরা জানবো। দেখো সেটার আগে বলে নিই, আমরা যেহেতু উপকূল পাড়টা পড়েছিলাম, তার মানে দক্ষিণ ভারত, এটা আমাদের কাছে একটু আগেই পরিষ্কার আমরা করেছি। আরেকবার আমরা জিনিসটাকে যদি দেখি, তাহলে ঠিক এভাবে আমাদের ম্যাপটা দাঁড়াচ্ছে, ঠিক এভাবে অবস্থান করছে, এভাবে অবস্থান করছে। এই অঞ্চলে কি রয়েছে, আরব সাগর, আর এদিকে রয়েছে কি বঙ্গোপসাগর। এবারে এর মধ্যে কিছু কিছু নদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়। যেমন যদি আমরা ফার্স্ট বলে নিই, 1 নম্বরে প্রথম যদি বলে নিই, এই অঞ্চল বরাবর আমরা যে নদীটা পাচ্ছি তার নাম হচ্ছে মহানদী, এটা হচ্ছে মহানদী। ওকে, পরবর্তী ঠিক এই অঞ্চল বরাবর যে নদীটা পাবো
সেই নদীটাকে আমরা কি বলছি? গোদাবরী। এই অঞ্চল বরাবর যে নদীটা আমরা পাবো কৃষ্ণা, এবং পরবর্তী এই অঞ্চল বরাবর যে নদীটা পাবো সেটা হচ্ছে কি কাবেরী। নেক্সট আমরা যদি বলি পরবর্তী ক্ষেত্রে, সেখানে আরো দুটো মেজর নদীকে আমরা বা রিভারকে আমরা দেখাবো। এই অঞ্চল বরাবরটা রেঞ্জ করে নিলাম। এবারে কথা হচ্ছে, সবাই জানো উপরের রেঞ্জটাকে আমরা কি বলছি? বিন্ধ্যা। আর নিচেরটাকে আমরা কি বলছি? সাতপুরা। সাতপুরা, পরিষ্কার কথা। এবারে এখানে দুটো রিভারকে আমরা মেনশন করব। একটা হচ্ছে ঠিক এই অঞ্চল বরাবর প্রবাহিত হয়ে যাওয়া একটা রিভার, আর জাস্ট তার নিচে ঠিক এই অঞ্চল হয়ে প্রবাহিত হয়ে যাওয়ার একটা রিভার। এবারে লক্ষ্য করে দেখো, আমরা এই যে টোটাল রিভার গুলোকে মেনশন করলাম, এর বিভিন্ন নাম আছে, একটু আগে আমি বলতে চাইছিলাম, এবার আমরা ক্লিয়ার করব নামগুলো। কি কি নাম? এক নম্বর, ফার্স্ট এটাকে কি বললাম? মহানদী। এটা হলো কি? মহানদী। এটা চলে আসছে কি? গোদাবরী। গোদাবরী। এটা হচ্ছে কি? কৃষ্ণা। এটা হয়ে গেল কি? কাবেরী। এখানে এই অঞ্চলটাকে আমরা কি বলছি? নর্মদা। আর এটাকে আমরা কি বলবো? তাপি। এবার লক্ষ্য করে দেখো তোমরা, যে এই যে আমরা রিভার গুলো মেনশন করলাম, এর মধ্যে কিছু রিভার কোন দিকে প্রবাহিত হচ্ছে? দেখো, আমাদের ইন্ডিয়া ম্যাপে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। মানে আমরা এই যে নদীগুলো, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলোকে আমাদের দক্ষিণ ভারতের পূর্ব দিকে প্রবাহিত নদীর মধ্যে ইনক্লুড করব। আবার ওদিকে নর্মদা এবং তাপি যে রয়েছে, সেটাকে দক্ষিণ ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীর মধ্যে ইনক্লুড করলাম। এবারে দেখো, এই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মধ্যে লক্ষ্য করে দেখো, তার মানে প্রতিটার যদি আমরা বলি এর মাউথ, মাউথ বলতে কি বলা হয় বলতো? মোহনা, মানে একটা নদী যেখানে কমপ্লিট করেছে। সেখানে আমরা প্লেসের নাম যদি বলি, এই প্লেসের নাম কি হয়ে যাবে? পারাদ্বীপ। ওকে, পারাদ্বীপ বলতে পারি, বা আমরা মহানদীর ডেল্টাও বলতে পারি। এই অঞ্চল বরাবর এই যে গোদাবরী, এখানে যে মাউথটা আমরা পাবো তার নাম হচ্ছে রাজমুন্দ্রে। রাজমুন্দ্রে, এটা কোন স্টেটে রয়েছে? অন্ধ্রপ্রদেশে পড়ে থাকে। পরবর্তী অন্ধ্রপ্রদেশের মধ্যে কৃষ্ণার ক্ষেত্রে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে কি? বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশের মধ্যে। পরবর্তী এই অঞ্চল বরাবর আমরা কি পাবো? তার নাম হচ্ছে কি? থাঞ্জাভুর। থাঞ্জাভুর। থাঞ্জাভুর, ক্লিয়ার? তার মানে এগুলো হচ্ছে মাউথ ব্যাংক সিটিজ বললাম। এবার আমি যদি লেন্থ গুলোকে এক এক করে ধরি, সর্বপ্রথম দেখো গোদাবরী 1465 কিলোমিটার। কৃষ্ণার ক্ষেত্রে 1401 কিলোমিটার। 01 কিলোমিটার। এখানে মহানদীর ক্ষেত্রে 850 কিলোমিটার। আর কাবেরীর ক্ষেত্রে 805 কিলোমিটার। এবারে আমরা যদি বলি যে ছক একটা বানিয়ে নিলাম, যেখানে এই দিকে আমরা রাখলাম কি? ওয়েস্ট ফ্লোয়িং, আর এদিকে আমরা রাখলাম কি? ইস্ট ফ্লোয়িং। একটা কি? পশ্চিম বাহিনী, এটা পূর্ব বাহিনী। তাহলে পূর্ব বাহিনীর মধ্যে কি কি পেয়েছি আমরা? মহানদী, এক্ষুনি দেখো ক্লিয়ার হয়ে যাবে। মহানদী, তারপরটা কি রয়েছে? গোদাবরী। গোদাবরী, তারপরটা রয়েছে কি? কৃষ্ণা, তারপরটা রয়েছে কাবেরী। এদিকের মধ্যে আমরা কি পাচ্ছি? নর্মদা। আর আমরা পাচ্ছি কি? তাপি। তারপরে মহানদীর ক্ষেত্রে তার লেন্থ কত পেয়েছি? 850। গোদাবরীর ক্ষেত্রে 1465। কৃষ্ণার ক্ষেত্রে 1401, আর এর ক্ষেত্রে 805। তাপির এবং নর্মদার লেখা হয়নি। 1312 কিলোমিটার নর্মদার, আর তাপির ক্ষেত্রে 724 কিলোমিটার। তাহলে এখানে আমরা লিখলাম নর্মদার 1312 কিলোমিটার, আর তাপির ক্ষেত্রে লিখলাম কত? 724 কিলোমিটার। এবারে তোমরাই নিজেরা অ্যাসিলেট করলে বুঝতে পারো। ফার্স্ট কোশ্চেন, ধরো কোশ্চেন পড়েছে কি? দ্য লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাহলে দেখো টোটাল এটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। এই যে টোটাল দক্ষিণ ভারতের নদ নদী, এর মধ্যে সব থেকে দীর্ঘতম কোনটা? গোদাবরী। তার মানে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। আর সঙ্গে আর কি বলবো একে? দক্ষিণ ভারতে পূর্ব বাহিনী দীর্ঘতম নদী,
দক্ষিণ ভারতে এমন একটা নদী যেটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং দীর্ঘতম, তখন আমরা কাকে বলছি? গোদাবরীকে। এবার গোদাবরীর ভলিউম অফ ওয়াটার, এরিয়া অনেক বড় বলে একে বৃদ্ধগঙ্গা বলবো, কারণ অনেক পুরনো নদী। তার সঙ্গে আরেকটা কি বলা হবে? গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, মানে বাংলায় বললে বলবো দক্ষিণ ভারতের গঙ্গা। আবারও রিপিট করছি, দক্ষিণ ভারতের গঙ্গা বা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বললে আমরা কাকে বলবো? গোদাবরীকে বলবো। এবারে কোশ্চেন সেকেন্ড, বলা হচ্ছে কি সেকেন্ড লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে দ্বিতীয় দীর্ঘতম নদী বললে আমরা কোনটা বলছি? দেখো, কৃষ্ণা বললাম। আবার যদি বলা হয় দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী দ্বিতীয় দীর্ঘতম নদী, তখন আমরা কাকে বলছি? কৃষ্ণাকে বলছি। তারপর গোদাবরী এবং কৃষ্ণা অল ওভার সাউথ ইন্ডিয়া এবং শুধু পূর্ব দিকে প্রবাহিত, দুটো রেসপেক্টেই কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড স্থান হোল্ড করছে। তুইও এবারে চলে আসি, যদি বলে তৃতীয় দীর্ঘতম নদী দক্ষিণ ভারতে, তখন কিন্তু চলে আসবে কোনটা? নর্মদা। তখন কোনটা চলে এলো? নর্মদা। মানে দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কিন্তু নর্মদা। বাট এই নর্মদা পশ্চিম দিকে প্রবাহিত দক্ষিণ ভারতে প্রথম, মানে লংগেস্ট রিভারের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এই নর্মদার ক্ষেত্রে কি বললাম? পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারতে দেখো, এটা 1 নম্বর স্থান নিল, এটা 2 নম্বর স্থান নিল, এটা 3 নম্বর স্থান নিল। কি আর রেসপেক্টে? রেসপেক্ট হচ্ছে এটাই যে দক্ষিণ ভারতে দৈর্ঘ্যের রেসপেক্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বাট এখন যদি বলে দেয় যে পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম নদীর নাম, তাহলে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে কোনটা? নর্মদা আর তাপি। তার মধ্যে কোনটার দৈর্ঘ্য বেশি? নর্মদার দৈর্ঘ্য বেশি। তারপরে নর্মদা হয়ে গেল কি পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম। পরবর্তী মহানদীর ক্ষেত্রে যদি চলে আসি, এই মহানদী দেখো কোন স্থান হোল্ড করছে? পূর্ব দিকে প্রবাহিত পেনিনসুলার ইন্ডিয়ার বা দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদী। তার মানে এখান থেকে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এই যে গোদাবরী, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার লংগেস্ট, মানে 1 নম্বর স্থান আমরা দিলাম। তার সঙ্গে আমরা বলতে পারি ইস্ট ফ্লোয়িং এর রেসপেক্টেও 1 নম্বর স্থান অধিকার করছে। কৃষ্ণার ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ার 2য় নম্বর এবং ইস্ট ফ্লোয়িং এর ক্ষেত্রে কত নম্বর? 2য় নম্বর। এদিকে নর্মদার ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ার কত নম্বর? 3 নম্বর। ওয়েস্ট ফ্লোয়িং এর ক্ষেত্রে কত নম্বর চলে আসবে? 1 নম্বর চলে আসবে। তোমরা বোঝা গেল এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের স্ট্রাকচার। তাপি রয়েছে পরবর্তী, আর এদিকে মহানদী রয়েছে। তার সঙ্গে কিছু কথা একটু বলে রাখি, বিন্দু এবং সাতপুরার মধ্যিখানে কি রয়েছে? গ্রস্ত উপত্যকা, যাকে আমরা ইংলিশে কি বলে থাকি? রিফ ভ্যালি। কোশ্চেনে থেকেই থাকে যে কোন নদী রিফ ভ্যালির মধ্যিখান দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু অতি অবশ্যই আমরা নর্মদার কথা বলবো। যে নর্মদা বিন্দু এবং সাতপুরার মধ্যিখান দিয়ে প্রবাহিত হয়, জাস্ট এর নিচেই রয়েছে দেখো তাপি রিভার। মানে নর্মদা মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে গুজরাট। ঠিক সেম ভাবে তাপি নদীও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তারপরে গুজরাট এই সেম ফলো মেনটেন করে। এই জন্য তাপি নদীকে বলা হয় কি? ফলোয়ার অফ নর্মদা বা কেয়ারটেকার অফ নর্মদা। ঠিক যেমন ভাবে সাউথের ক্ষেত্রে মহানদী, আমাদের পূর্ব বাহিনীর ক্ষেত্রে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো প্রতিটা তার মানে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। মানে এইগুলো সবগুলোই কমপ্লিট হবে কোথায়? বে অফ বেঙ্গল। অপোজিট সাইডে এগুলো সবগুলো কমপ্লিট হবে কোথায়? অ্যারাবিয়ান সি। তার মানে এখান থেকে আমরা কি জানলাম আজকে? কোস্টাল প্লেন এবং তার সঙ্গে দক্ষিণ ভারতে যে নদ নদীর পাটটা, দুটোই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে জিনিসটুকু তোমাদের কাছে ডেলিভার্ড হলো এটুকু ভালো করে রপ্ত করবে। এবং তার সঙ্গে বলে রাখি, আরও এমন অনেক টপিক আসবে, এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো, যেগুলো কিন্তু জিডি এবং এমটিএস পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে জিওগ্রাফির যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সয়েল অফ ইন্ডিয়া, ভারতের মৃত্তিকা। চলো দেখি কি রয়েছে আমাদের ইন্ডিয়ান সয়েলের ক্ষেত্রে। আমাদের ইন্ডিয়ান সয়েল, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, মানে আমরা আজকের টপিকটা হচ্ছে কি? সয়েল। তো সেই সয়েলের ক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আমাদের মৃত্তিকাকে কয়েকটা পার্টে ভাগ করে, কয়েকটা পার্ট বলতে টোটাল 8টা পার্টে ভাগ করেছে। মানে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আমাদের টোটাল মৃত্তিকা বা সয়েলকে কতগুলো পার্টে ভাগ করেছে বললাম? 8টা পার্টে ভাগ করেছে বললাম। কি কি? প্রথম 1 নম্বরে কি বলা হচ্ছে? অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল, যাকে বাংলায় আমরা বলতে পারি কি মৃত্তিকা? পলিমৃত্তিকা। সেকেন্ড 2 নম্বরে আমরা বলতে পারি কি? ব্ল্যাক সয়েল। 2 নম্বরে কি বলা হয়? ব্ল্যাক সয়েল, যাকে বাংলায় বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। 3 নম্বরে আমরা বলতে পারি কি সয়েল? রেড সয়েল। রেড সয়েল,
যাকে আমরা লোহিত মৃত্তিকা বা লাল রঙের মৃত্তিকা বলা হয়। 4 নম্বরে আমরা বলবো কি ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট ল্যাটেরাইট সয়েল বা আমরা একে ল্যাটেরাইট মৃত্তিকা বলি। 4 গেল। 5 নম্বরে আমরা যেটা নেব সেটা হচ্ছে এরিড, ARID, এরিড অ্যান্ড সেমি এরিড, সেমি এরিড, সেমি এরিড সয়েল। পরবর্তী আমরা যেটা নেব নাম্বার 6 যেটা নেব সেটা হচ্ছে স্যালাইন সয়েল, স্যালাইন সয়েল। 7 নম্বরে আমরা যেটা নেব সেটা হচ্ছে পিটি অ্যান্ড মার্সি সয়েল, পিটি অ্যান্ড মার্সি সয়েল। অ্যান্ড লাস্ট নাম্বার 8 আমরা যেটা নেব সেটা হচ্ছে ফরেস্ট, ফরেস্ট অ্যান্ড মাউন্টেন, মাউন্টেন সয়েল। তার মানে আমাদের ICAR আমাদের টোটাল মৃত্তিকাকে কতগুলো পার্টে ভাগ করেছে? 8টা পার্টে ভাগ করেছে, যার নাম আমরা দেখলাম এখানে। এক এক করে শুরু করি। ফার্স্ট অ্যালুভিয়াল সয়েল, এটা আমাদের ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট কভার। কি রয়েছে? সব থেকে লার্জেস্ট কভার্ড, লার্জেস্ট কভার্ড এবং সব থেকে প্রোডাক্টিভ সয়েল এটা, প্রোডাক্টিভ ডাক্টিভ সয়েল। কারণ কি? এই ধরনের মৃত্তিকাটা বেসিক্যালি রিভার ক্যাচমেন্ট বা নদীর তীরবর্তী অঞ্চলে পরিলক্ষিত হয়, যেখানে নদী প্রতি বছর বন্যা করে, বন্যার দ্বারা যে সঞ্চয়টা হয় সেই সঞ্চয়জাত মুরুকটাকে বা সঞ্চয়জাত মৃত্তিকাটাকে আমরা বেসিক্যালি অ্যালুভিয়াল সয়েল বা আমরা পলি মৃত্তিকা বলতে পারি। এটা আমাদের ইন্ডিয়ার সর্বাপেক্ষা বেশি আয়তন জুড়ে রয়েছে এবং এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য এর কিন্তু কাজ বা এর ভূমিকা ব্যাপক মাত্রায় রয়েছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে যে এগ্রিকালচারাল প্রোডাকশন সব থেকে বেশি কোন মৃত্তিকাতে হয় সেটা হচ্ছে পলি মৃত্তিকা। মাথায় রাখবে, যেটা সবসময়ের জন্য নদী তীরবর্তী অঞ্চলে পরিলক্ষিত হয়। সেকেন্ড আমরা যেটা পাচ্ছি ব্ল্যাক সয়েল। তার মানে সেকেন্ড ব্ল্যাক সয়েলের ক্ষেত্রে বলে নিই, এটা আমাদের দক্ষিণ ভারত। এই যে দক্ষিণ ভারত, এটা আমাদের এই অঞ্চলে বিন্ধ্য পর্বত, ঠিক বিন্ধ্য পর্বতের দক্ষিণের এই অঞ্চলটা কোন শিলা দ্বারা তৈরি হয়েছে? আগ্নেয় শিলা দ্বারা, আগ্নেয় শিলা, ইগনিয়াস রক দ্বারা সৃষ্টি হয়েছে। এই ইগনিয়াস রকটাই পরবর্তীকালে কোন শিলাতে কনভার্ট করে? ব্ল্যাক সয়েলে, ব্ল্যাক সয়েলে কনভার্ট করে। তার মানে ব্ল্যাক সয়েল কোন কোন রক দ্বারা বা কোন শিলা দ্বারা সৃষ্টি? তখন আমরা এক কথায় বলবো কি ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা দ্বারা সৃষ্টি হয়েছে। এই সয়েলটার মূল কথা হচ্ছে এখানে কি প্রোডাকশন হয়? কটন। কি প্রোডাকশন হয়ে থাকে? তুলো প্রোডাকশন হয়ে থাকে, যে তুলো বেসিক্যালি আমরা কার্পাস চাষ, এই জন্য একে বলা হয় কি ব্ল্যাক কটন সয়েল। ক্লিয়ার? এটা গেল আমাদের পরবর্তী। রেড সয়েলের ক্ষেত্রে এর কমন ফ্যাক্ট কি? আয়রন। এখানেও কমন ফ্যাক্ট কি? আয়রন। কেন পরপর দুটো বলছি? বাট মাথায় রাখতে হবে ল্যাটেরাইট সয়েল সেই অঞ্চলে তৈরি হতে হবে যেখানে অল্টারনেট ভাবে ড্রাই, ড্রাই এবং ওয়েট পিরিয়ড থাকবে, ড্রাই এবং ওয়েট পিরিয়ড যেখানে থাকবে। মানে আমরা যদি এখন বলি আমাদের সাউদার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে যে পার্টগুলোতে বেশি বৃষ্টিপাত হয়, যে পার্টগুলোতে বেশি বৃষ্টিপাত হয়, এই যে আমি অঞ্চলটা সেট করলাম, এই অঞ্চলটাতে যে মৃত্তিকাটা পাবো সেটাকে বলা হবে কি ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল। তার মানে এই ল্যাটেরাইট সয়েলের ক্ষেত্রে কি হয়? প্রচুর বৃষ্টিপাতের কারণে উপরের স্তর থেকে যা কিছু মিনারেলস রয়েছে সেই মিনারেলস গুলো কি হয়? নিচের দিকে ট্রাভেল করে চলে যায় বা ট্রান্সফার হয়ে চলে যায়। এই প্রসিডিওরটাকে আমরা কি বলতে লিচিং প্রসিডিওর বলে থাকি। নিচের দিকে চলে যাওয়ার পরে উপরের স্তরে শুধু ভারী মেটাল বা ভারী মিনারেল লৌহটা পড়ে থাকে, এই কারণে জন্য এই মৃত্তিকাটা লাল হয়। বাট তার থেকে কম, মানে কি ল্যাটেরাইট যে অঞ্চলে হয় তার থেকে একটু কম বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চল যদি হয় সেখানে রেড পাবো। তার মানে সেখানে এপি ছাড়াও আদার আদার মিনারেলসও আমরা কিন্তু আমরা পেতে পারি বা পেয়ে থাকি। এই জন্য দুটো সয়েলের মধ্যে এই সয়েলটা একটু প্রোডাক্টিভ, এটা কিন্তু প্রোডাক্টিভ নয়। এই সয়েলের জন্য মেজরলি প্রোডাকশন হয়ে থাকে কি ক্যাসিউ নাট, ক্যাসিউ নাট যাকে আমরা কাজু বাদাম বলে থাকি, সেটা হয়ে থাকে। বাট এখানে আমরা এগ্রিকালচার যদি চাষবাস যদি করার ইচ্ছা হয়, যদি আমরা এগ্রিকালচার বা ইরিগেশন করতে পারি তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোডাকশন হতে পারে। আমাদের ইন্ডিয়াতে সব থেকে লার্জেস্ট কভার সয়েল যদি এটা হয়, লার্জেস্ট কভার অ্যালুভিয়াল সয়েল হয়, সেকেন্ড লার্জেস্ট কভার সয়েল কিন্তু কোনটা? রেড সয়েল। সেকেন্ড লার্জেস্ট কভার সয়েল কিন্তু রেড, থার্ড কি ব্ল্যাক, অ্যান্ড ফোর্থ কিন্তু ল্যাটেরাইট। তাহলে আমাদের ইন্ডিয়াতে সব থেকে লার্জেস্ট কভার সয়েলের নাম কোনটা? অ্যালুভিয়াল সয়েল। সেকেন্ড লার্জেস্ট কভার সয়েলের নাম কি? রেড সয়েল। থার্ড লার্জেস্ট কোনটা? ব্ল্যাক সয়েল। নাম্বার ফোর্থ লার্জেস্ট কিন্তু ল্যাটেরাইট সয়েল। বোঝা গেল? পরবর্তী পার্টে চলে আসি। নেক্সট
যেখানে রয়েছে এরিড অ্যান্ড সেমি এরিড সয়েল। এটা কোন অঞ্চলে পরিলক্ষিত? আমাদের ইন্ডিয়া ডেজার্ট পার্টে। ডেজার্ট পার্ট বলতে রাজস্থান, রাজস্থান এবং তার যে অ্যাডজয়নিং যে স্টেটসগুলো রয়েছে, রাজস্থানের সঙ্গে লাগোয়া যে স্টেটসগুলো রয়েছে, সেই স্টেটসগুলোতে আমরা এই যে মৃত্তিকাটা পেয়ে থাকি। এই মৃত্তিকার প্রধান কাজ কি বা প্রধান এর ফসলটা কি? সেই ধরনের প্রোডাক্টকে বলবো যে ধরনের প্রোডাক্টগুলো বেসিক্যালি সল্ট রেজিস্ট্যান্ট, মানে সল্ট, খরা মানে লবণ প্রতিরোধী, এবং তার সঙ্গে ড্রটটাকেও কি করবে? প্রোটেক্ট করতে পারে। মানে সল্ট এবং ড্রট দুটোকে যে ক্রপগুলো আটকাতে পারে সেগুলো হয়ে থাকবে। যার মধ্যে মিলেট হবে, পালসেস হবে, বিভিন্ন ধরনের মিলেটের মধ্যে জোয়ার বাজরা রাহি রয়েছে, বার্লি রয়েছে, এগুলো কিন্তু এই অঞ্চলে প্রোডাকশন হয়ে থাকে। স্যালাইন সয়েল কি? স্যালাইন সয়েল হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সব থেকে ইনফার্টাইল বা লো ফার্টাইল সয়েল, সব থেকে নিম্ন ফার্টাইল, সব থেকে লো ফার্টাইল সয়েল, সব থেকে অনুর্বর সয়েলের নাম হচ্ছে কি? সেটা হচ্ছে স্যালাইন। এর বিভিন্ন রকম নাম রয়েছে। কি কি রয়েছে? রে রয়েছে, তারপরে রয়েছে কলার রয়েছে, কলার, কলার, তারপরে রয়েছে উষার, উষার রয়েছে, তারপরে থুর রয়েছে, তারপর রয়েছে কার্ল রয়েছে, কার্ল রয়েছে, তারপরে চোপান রয়েছে, চোপান রয়েছে, তারপরে এটসেট্রা এটসেট্রা, রে, কলার, উষার, থুর, কার্ল, চোপান, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নাম স্যালাইন এবং অ্যালকালাইন সয়েলে। মাথায় রাখবে এটা হচ্ছে NaCl এর মাত্রা, NaCl এর মাত্রা এখানে সব থেকে বেশি রয়েছে, লবণতার মাত্রা সব থেকে বেশি রয়েছে, তার কারণের জন্য কি স্যালাইন সয়েল বলা হয়। পরবর্তী পিট এবং মার্সি সয়েল সেই অঞ্চলে দেখতে পাবো যেগুলো ওয়েট ল্যান্ড এরিয়াতে পরিলক্ষিত হয়। ওয়েটল্যান্ড বলতে জলাভূমিযুক্ত অঞ্চল, অর্থাৎ কোনো একটা অঞ্চল যদি কর্দমাক্ত জলাভূমি বা ওয়াটার লগিং থাকে, তার মধ্যে যে সয়েলটা দেখতে পাবো সেটা হচ্ছে পিটি এবং মার্সি সয়েল। আমাদের ইন্ডিয়াতে এগুলো কোথায় কোথায় দেখতে পেতে পারি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যেতে পারে, কেরালাতে দেখতে পাওয়া যায়, কেরালাতে দেখতে পাওয়া যায়, আসামে দেখতে পাওয়া যায়। এই জন্য দেখবে এই অঞ্চলগুলো মেজর এগ্রিকালচারাল ক্রপসের মধ্যে আমরা দুটো পাই, একটা হচ্ছে রাইস, রাইস, আর একটা আমরা কি পেয়ে থাকি? জুট, যেগুলো এই অঞ্চলে কিন্তু ব্যাপক মাত্রায় কি হয়? প্রোডাকশন করা। আর লাস্ট ফরেস্ট এবং মাউন্টেন সয়েল, এই যেটা পার্বত্য অঞ্চলের সয়েল, যে পার্বত্য অঞ্চলে মোটামুটি 900 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই ধরনের সয়েলগুলো পরিলক্ষিত হয়, যেটাকে আমরা পর্জল সয়েলও বলতে পারি। এর জন্য মেজর ক্রপস বলতে আমরা টি, বা আমরা বলতে পারি কফি, কফি, বা আমরা বলতে পারি সিংকোনা এটসেট্রা হয়ে থাকে। মাথায় রাখবে একটা জিনিস, এই যে ল্যাটেরাইট সয়েল আর রেড সয়েলের ক্ষেত্রে এগুলো কিন্তু কফি চাষের জন্য ব্যাপক মাত্রায় কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো এগুলো আমরা একটু মাথায় রেখে চলবো, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যার উপর ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়ান সয়েলটা বেসিক্যালি দাঁড়িয়ে আছে। আমাদের ইন্ডিয়াতে প্রচুর হ্রদ বা জলাশয় রয়েছে যেগুলো আমাদের জানার দরকার। জানার দরকার বলতে কি বলতো? প্রতিটা হ্রদ কোথায় রয়েছে অতটা ইম্পর্টেন্স নয়, বাট এমন অনেক হ্রদ রয়েছে যেগুলোর ইম্পর্টেন্স রয়েছে ওয়ান লাইনার হিসাবে, সেগুলো কিন্তু আমরা একটু মাথায় রাখি। চলো শুরু করি কথা না বাড়িয়ে। আজকে আমাদের পরবর্তী যে ক্লাসটা আমরা করছি সেটাকে বলছে লেকস অফ ইন্ডিয়া বলে আমরা মেনশন করব। ওকে, টপিকটা হচ্ছে কি? লেকস অফ ইন্ডিয়া। ওকে, এবার কথা হচ্ছে এই যে হ্রদ বা আমরা যাকে জলাশয় হিসেবে মেনশন করতে পারি, এই জিনিসটা কিন্তু অনেকটা এমসিকিউ পার্টের মধ্যে চলে আসে এবং এমসিকিউ ভাবেই জানবো। আমরা আগে ম্যাপটা একটু দেখে নিই। ম্যাপটা যদি আমরা বুঝে নিতে পারি বা দেখে নিতে পারি তাহলে হয়তো আমাদের এই লেকগুলো কোথায় রয়েছে সেটা আমাদের জানতে সুবিধা হবে। ব্যাপারটা কেমন? একটু আমরা টাইম নিয়ে দিচ্ছি ম্যাপটার জন্য। আমাদের ইন্ডিয়ার কিছু লেক আর্টিফিশিয়াল হয়, কিছু ন্যাচারাল হয়, কিছু সল্ট ওয়াটার হয়, কিছু ফ্রেশ ওয়াটার হয়, এটসেট্রা, ক্র্যাটার হয়, অনেক ধরনের পার্ট হয়। লেকের অনেক ধরনের ক্লাসিফিকেশন কিন্তু আমরা পড়ে থাকি বা হয়ে থাকে। এটাও যদি ইন্ডিয়ার ম্যাপ হয় তাহলে লক্ষ্য করে দেখো, এই অনুযায়ী কিছু আমরা লেকের নাম মেনশন করলাম। ফার্স্ট, এই অঞ্চল বরাবর একটা আমরা লেক মেনশন করলাম। এই লেকটাকে বলা হচ্ছে কি? উলার লেক। উলার, উলার লেক। এবার কথা হচ্ছে এই উলার লেক এটা কোথায় অবস্থান করছে বলতো? জম্মু কাশ্মীরে অবস্থান করে, এবং এটাকে বলা হয় আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার লেক। তাহলে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কাকে বলা হচ্ছে? উলার লেককে বলা হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ার কোন কেন্দ্রস্থ অঞ্চলে রয়েছে? জম্মু কাশ্মীরে রয়েছে। এবং তার সঙ্গে মাথায় রাখবে এই লেকে যে জলটা ফিড হচ্ছে বা জলটা প্রবাহিত হচ্ছে বা জয়েন হচ্ছে সেটা কোন রিভারের?
সেটা হচ্ছে ঝেলম রিভার। যে ঝেলম রিভার কার ট্রিবিউটারি বা উপনদী, সেটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু ট্রিবিউটারি বা উপনদী। পরবর্তী আমাদের মহারাষ্ট্রে চলে আসি। মহারাষ্ট্রে একটা লেক রয়েছে যেটাকে বলা হয় ক্র্যাটার লেক, মানে আমরা এখানে বলতে পারি লেকটার নাম আগে আমরা জেনে নিই। লেকটার নাম হচ্ছে কি লোনার লেক। কি লেক? লোনার লেক। এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। এটা আমাদের ইন্ডিয়ার একমাত্র ক্র্যাটার লেক। ক্র্যাটার লেক। ক্র্যাটার লেক কথার অর্থ কি বলতো? ক্র্যাটার লেক কথার অর্থ হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখে যে লেক সৃষ্টি হয়। মানে কি? আমরা যদি বলি কোনো একটা আগ্নেয়গিরি অগ্নুদ্গম হচ্ছে, অগ্নুদ্গমের সময় কি হয়? ব্লাস্ট হলো। ব্লাস্ট হওয়ার পর সেই যে নিম্নভূমিটা, যেখানে প্রস্তরখণ্ডগুলো সরে গিয়ে একটা নিম্নভূমির সৃষ্টি করলো, সেই নিম্নভূমিটা পরবর্তীকালে যদি ওয়াটার দ্বারা ফিল্ড হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলছি? ক্র্যাটার। ওই অঞ্চলটা যদি পরবর্তীকালে জল দ্বারা ফিল্ড হয়, তখন তাকে আমরা লেক হিসাবে কনভার্ট করছি বা ক্র্যাটার লেক বলছি। তার মানে তোমরা বলতেই পারো তাহলে এই ধরনের লেক নিশ্চয়ই আমাদের ইন্ডিয়াতে আছে। এই টার্মে ইউজ করা হয়েছে লেকটা, বাট যে লেকটার আমি এখন কথা বলছি লোনার লেক, সেটা কিন্তু এই যে ব্যাখ্যা করলাম এই ক্রাইটেরিয়ার সঙ্গে কিন্তু মেলাজোলা নয়। ব্যাপারটা কেমন? ক্র্যাটার কথার অর্থ কি? আগ্নেয়গিরির জ্বালামুখ। আর আমাদের এই লোনার লেকটা সৃষ্টি হয়েছে মেটিওরিটিস বডি মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টে হিট করেছে। মেটিওরিটিস বডি বলতে কি? মহাজাগতিক উল্কাপিণ্ড। সেটা এই মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টে কি হয়েছে? পড়ে গিয়ে একটা নিম্নভূমির সৃষ্টি করেছে। যে নিম্নভূমিটা পরবর্তীকালে ওয়াটার দ্বারা ফিল্ড হয়ে গিয়ে কিসের সৃষ্টি করেছে? লেকের সৃষ্টি করেছে। তার মানে এখানে এই লোনার লেকটা কিন্তু বেস্ট এক্সাম্পল বা আমাদের এক্সাম্পল কিসের? ক্র্যাটার লেকের, যেটা মহারাষ্ট্রের কোন ডিস্ট্রিক্ট বারবার রিপিট করছে? বুলধানা ডিস্ট্রিক্ট। পরবর্তী আমরা যে লেকটার নাম জানবো সেটা সবার কাছে পরিচিত, এই অঞ্চল বরাবর রয়েছে, যার নাম কি রয়েছে? চিল্কা লেক। কি লেক? চিল্কা। চিল্কা লেক। এই চিল্কা লেক কোন স্টেটে রয়েছে? কোন স্টেটে রয়েছে? ওড়িশাতে রয়েছে। মাথায় রাখবে, এই যে ওড়িশাতে রয়েছে এই যে লেকটা, এটা আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট কি? লার্জেস্ট লেগুন। লার্জেস্ট লেগুন বা আমরা বলতে পারি লার্জেস্ট ব্র্যাকিস ওয়াটার লেক। লার্জেস্ট ব্র্যাকিস ওয়াটার লেক। এবার কথা হচ্ছে কি? ব্র্যাকিস ওয়াটার লেক এটা কি? সেই ধরনের লেককে বলা হয় যেখানে সল্ট ওয়াটার এবং তার সঙ্গে কি ফ্রেশ ওয়াটার দুটোর কি রয়েছে? কম্বিনেশন রয়েছে। এই কারণের জন্য একে বলা হয় কি? লার্জেস্ট ব্র্যাকিস ওয়াটার লেক। তার সঙ্গে লেগুন কি? সবাই জানি কোস্টাল এরিয়াতে তৈরি হয় লেগুন। ওকে, তাহলে এটা গেল চিল্কা। পরবর্তী আমরা কেরালা স্টেটটাতে চাই, সেখানে একটা লেক নেব যার নাম কি? ভেম্বানাদ লেক। ভেম্বানাদ। ভেম্বানাদ লেক। এই ভেম্বানাদ লেক কোন স্টেট? তার মানে দেখতে পাচ্ছি আমরা কেরালা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট লেক। কি? লার্জেস্ট এবং তার সঙ্গে আমরা বলতে পারি কি? লংগেস্ট। লার্জেস্ট এবং তার সঙ্গে আমরা কি বলতে পারি? কি? লংগেস্ট। দুটোর ক্ষেত্রে কিন্তু চলে আসে কেরালার ভেম্বানাদ লেক। পরবর্তী আমরা যে লেকটা নেব সেটা হচ্ছে এই অন্ধ্রপ্রদেশের ঠিক এই অঞ্চল বরাবর যে লেকটার নাম হচ্ছে কোলেরু লেক। কোলেরু লেক। কোলেরু লেক। এবার কথা হচ্ছে এই কোলেরু লেক এটা মোটামুটি ভাবে দুটো নদীর মধ্যিখানে, একটা হচ্ছে এই অঞ্চল বরাবর গোদাবরী আর তার নিচে এই অঞ্চল বরাবর রয়েছে কৃষ্ণা। তার মানে এটা হচ্ছে গোদাবরী রিভার। গোদাবরী। এটা হচ্ছে গোদাবরী, তার নিচে এটা রয়েছে কি? কৃষ্ণা। এই দুটোর মধ্যিখানের যে লেকটাকে আমরা দেখলাম এটাকে বলা হয় কোলেরু লেক। যেটা কোন স্টেটে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। পরীক্ষায় পড়ে যে গোদাবরী এবং কৃষ্ণার মধ্যিখানে লেকের নাম কি? তখন আমরা কি বলবো? কোলেরু লেক। পরবর্তী আমরা যদি লেকের কথা বলি, ঠিক এই অঞ্চল বরাবর একটা লেক পাবো, যে লেকটার নাম হচ্ছে কি? পুলিকট লেক। পুলিকট। পুলিকট লেক। পুলিকট লেকের ক্ষেত্রে আমরা কি জানতে পারবো? এই পুলিকট লেক হচ্ছে ভারতের সেই লেক যেটা দুটো স্টেটের বর্ডার শেয়ার করে। একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর একটা কি? তামিলনাড়ু। অর্থাৎ আমরা যদি এখানে বলি যে দুটো স্টেটের বর্ডারে রয়েছে এমন একটা লেকের নাম বলা হোক, তখন আমরা কোন লেকের কথা বলবো? পুলিকট লেক। এর মধ্যে ম্যাক্সিমাম মানে প্রায় 90% বা তার অ্যাবাভ এরিয়া কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। তাহলে অপশানে যদি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটোই থাকে, তাহলে অতি অবশ্যই ভাবে আমরা অন্ধ্রপ্রদেশ পিক করব। ক্লিয়ার? পরবর্তী আমরা এই অঞ্চল মণিপুরে
এই অঞ্চল বরাবর একটা লেক নেব, যার নাম হচ্ছে কি লোকটাক, লোকটাক লেক। লোকটাক লেক এটাকে কি বলা হচ্ছে, লার্জেস্ট, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার, ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, যাকে বলা হচ্ছে কি লোকটাক লেক। এই লোকটাক লেকের ফেমাসিটি আরেকটা রয়েছে কি, এখানে একটা আমরা বলতে পারি কি, সেটা হচ্ছে কি একটা ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে, যার নাম কি কেইবুল, কেইবুল লামজাও, লামজাও ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা কিন্তু ওয়ার্ল্ডের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা কোন লেকে অবস্থান করে, লোকটাক লেকে অবস্থান করে। পরবর্তী আমরা এই অঞ্চল বরাবর উত্তরপ্রদেশে একটা লেকের নাম নেব, যার নাম কি গোবিন্দ, গোবিন্দ বল্লভ পন্ত লেক বা ড্যাম। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার, ইন্ডিয়ার, ইন্ডিয়াজ লার্জেস্ট, লার্জেস্ট আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল লেক, ইন্ডিয়াজ লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। ক্লিয়ার? তার মানে আমরা মোটামুটি ভাবে ধরে নাও আরেকটা এই অঞ্চল বরাবর নর্থ সিকিমের এই অঞ্চল বরাবর একটা লেক রয়েছে, তার নাম হচ্ছে সোলহামো, TSO LHAMO। এটা কোথায় রয়েছে, নর্থ সিকিমে রয়েছে, নর্থ সিকিমে রয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট লেক, আমাদের ইন্ডিয়ার কি হাইয়েস্ট লেক। ক্লিয়ার? তার মানে ঠিক সেম ভাবে রাজস্থানের এই অঞ্চল বরাবর চলে আসি, যে লেকটা আমরা নাম পাবো তার নাম হচ্ছে সম্বর, সম্বর লেক, সম্বর লেক, যেটা আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট, লার্জেস্ট ইনল্যান্ড, ইনল্যান্ড সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার লেক। তার মানে আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট লেকসগুলোকে জানলাম, যেগুলো আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করে। এছাড়াও এই অঞ্চল বরাবর আরেকটা লেক যদি আমরা বলি, তার নাম হচ্ছে ডাল লেক, ডাল লেক, যাকে শ্রীনগরের ক্রাউন বলা হয়, ক্রাউন ইন দা কাশ্মীর বা জুয়েল ইন দা কাশ্মীর বলা হয়। তাহলে এগুলো কিছু আমাদের ইম্পর্টেন্ট লেক রয়েছে, যে লেকগুলো বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্থানে রয়েছে, এবং সেটা আমরা ম্যাপের আকারে পয়েন্ট আউট করলাম। তোমরা জিনিসগুলোকে বারবার রিকল করে নিও, বুঝে নিও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং আমরা সেই লেক রিলেটেড কোশ্চেনগুলোকে যাতে আমরা সলভ করতে পারি। আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকটার নাম আমরা কি মেনশন করলাম, যে লোকাল উইন্ড অফ ইন্ডিয়া। আমাদের লোকাল উইন্ড, লোকাল উইন্ড, লোকাল উইন্ড, আমাদের ভারতের কিছু স্থানীয় বায়ু নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলো দেখি কি ব্যাপার রয়েছে স্থানীয় বায়ু সম্বন্ধে। যদি আমরা দেখি সেই স্থানীয় বায়ু বা আমরা কোন অঞ্চলে বা কোন সময়ে পাই বলতো, লোকাল উইন্ড সবসময়ের জন্য মাথায় রাখবে আমাদের ইন্ডিয়াতে যখন রিট্রিয়েটিং নর্থ ইস্ট মনসুনের সময় চলে, মানে কি প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সময় চলে। এবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা কি একটু আমি তার আগে বলে নিই। নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন, মনসুন এটা আমাদের ইন্ডিয়াতে ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত চলে। ঠিক ফেব্রুয়ারির পরেই শুরু হয় রিট্রিয়েটিং, রিট্রিয়েটিং নর্থ ইস্ট মনসুন, রিট্রিয়েটিং নর্থ ইস্ট মনসুন, যেটা আমরা পাই ঠিক মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত, মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত। আমরা লক্ষ্য করে দেখো ঠিক মার্চ এপ্রিল মে জুন এই সময়টা আমাদের ইন্ডিয়াতে কোন সময়কে মেনশন করা হয়, সামার টাইমকে মেনশন করা হয়। কোন সময়কে মেনশন করা হয়, সামার টাইমকে মেনশন করা হয়। তার মানে এই গরমকালে, গরমের সময় যে স্থানীয় বায়ুগুলো আমরা দেখতে পাই, যে স্থানীয় বায়ুগুলো বিভিন্ন স্থানে প্রবাহিত হয়, সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। তোমরা সবাই জানো ভারতের বিভিন্ন প্লেসে বিভিন্ন সময় কিছু স্থানীয় বায়ু পরিলক্ষিত হয়। এক এক করে আমরা শুরু করি। ফার্স্ট যে স্থানীয় বায়ুটার নাম আমরা কথা বলবো, আর নাম হচ্ছে কি নর ওয়েস্টার, নর ওয়েস্টার। নর ওয়েস্টারকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কাল বৈশাখী, কাল বৈশাখী, আর একটা হচ্ছে কি বরদই ছিল, বরদই,
ছেলা, বরদই ছেলা। তাহলে কি নর ওয়েস্টারে দুটো পার, একটা কালবৈশাখী হয়, একটা বরদই ছেলা হয়। এই কালবৈশাখী আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওড়িশা এবং বাংলাদেশ, এই অঞ্চলগুলোতে এই বায়ুটা পরিলক্ষিত হয়। আবার রিপিট করছি, মাসের সময়টা কোনটা? মার্চ থেকে মে জুন পর্যন্ত সময়টাতে আমরা কালবৈশাখী দেখতে পাই। বরদই জেলা খুব ফেমাস রয়েছে কোন স্টেটে? সেটা হচ্ছে আসামে। তাহলে আসামের স্থানীয় বায়ুর নাম কি? বরদই জেলা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই সময় সেই স্থানীয় বায়ুটাকে আমরা কি নামে জেনে থাকি? কালবৈশাখী নামে জেনে থাকি। পরবর্তী যে লোকাল উইন্ডে যাব তার নাম হচ্ছে কি লু। তার নাম কি? লু। এই লু কোন অঞ্চলে পরিলক্ষিত হয়? প্রথম হচ্ছে ইস্ট রাজস্থান 1 নম্বর। তার সঙ্গে আমরা কি নিতে পারি? আমরা নেব কি? দিল্লি। তার সঙ্গে থাকবে কি? উত্তরপ্রদেশ। তার সঙ্গে থাকবে কি? বিহার। এই অঞ্চলগুলোতে মাথায় রাখবে, দিল্লি থেকে শুরু করে বিহারের পাটনা পর্যন্ত এর ইন্টেন্সিটি বা লুয়ের ইন্টেন্সিটি সব থেকে বেশি হয়। তাহলে এই লু কোন সময় আমরা দেখতে পাই? ঠিক মার্চ থেকে জুন পর্যন্ত, মে জুন পর্যন্ত, যেটা এই প্লেসেসগুলোতে পরিলক্ষিত হয়। 3 নম্বরে আমরা যেটা যাব তার নাম কি? আঁধি। ANDHI, আঁধি। আঁধির ক্ষেত্রে আমরা পাচ্ছি কোন কোন প্লেস? রাজস্থান। তার সঙ্গে আমরা নেব কি? পাঞ্জাব নিলাম। তার সঙ্গে আমরা কি পাবো? কি? হরিয়ানা। দেন আমরা পাবো উত্তরপ্রদেশ। তারপরে আমরা পাবো কি? বিহার। এবার কথা হচ্ছে, এই যে আঁধি, এই জিনিসটাকে আরো কয়েকটা নামে জানা যায়। ব্লাইন্ডিং উইন্ড বলতে পারি, বা আমরা বলতে পারি কি? দ্য স্টর্ম অফ ডাস্ট। কেন বলা হয় বলতো? দেখো, শীতের পরেই আসে কি? গ্রীষ্মকাল। তাহলে শীতের সময় আমাদের এই যে রাজ্যগুলো আমি মেনশন করলাম, এই রাজ্যগুলোতে শীতকালীন যে ক্রপ, কোন ক্রপ? রবি ক্রপ, মানে হুইটের কাল্টিভেশন হয়। এবার এই হুইট কাল্টিভেশনের পরে হুইটটাকে নিয়ে নেওয়ার পর তার যে বাকি যে এক্সিস্টিং পোর্শনটা, সেটা মাঠেই পড়ে থাকে। ফার্মার্সরা কি করে? সেগুলোকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে কি হয়? একটা ছাই বা ডাস্টের সৃষ্টি হয়। পরবর্তীকালে যখন সামার হয়, বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে ওগুলো কিন্তু মিক্স আপ হতে থাকে। তখনই আমরা তাকে দৃশ্যমানত জিরোর দিকে নেমে আসে। তাই জন্য একে কি বলে? আঁধি বলা হয়। তার মানে আঁধিটা আমরা কোন অঞ্চলে দেখতে পাচ্ছি? আমরা এই পার্টগুলোতে দেখতে পাচ্ছি। চলে এসো পরবর্তী আমরা যেটা নেব তার নাম হচ্ছে কি? তাহলে আমরা আগেরটা কত নম্বর? 3 নম্বর নিয়েছি। 4 নম্বরে আমরা যদি চলে আসি, 4 নম্বরে আমরা যেটাকে বলবো তার নাম হচ্ছে কি? ম্যাঙ্গো সাওয়ার। তো ম্যাঙ্গো সাওয়ার, যেটা আম্র বৃষ্টি বলতে পারি, এটা কি করতে সাহায্য করে? আম পাকাতে সাহায্য করে। এর জন্য প্লেসেস বললে আমরা বলবো কি? কেরালা। এবং তার সঙ্গে আমরা আর একটা নেব যার নাম কি? কর্ণাটকা। কেরালা এবং কর্ণাটক। পরবর্তী আমরা কি নেব? চেরি ব্লুজুম। চেরি ব্লুজুমের ক্ষেত্রে আমরা কি বলবো? কফি রেনওয়েকে বলতে পারি আমরা। এর প্লেসের নাম কি? কর্ণাটকা। কর্ণাটকা কর্ণাটকা এবং তার সঙ্গে আর কি থাকবে? কেরালা থাকবে। মাথায় রাখবে, এই যে ম্যাঙ্গো শাওয়ার, এটা আম পাকাতে সাহায্য করে, এবং চেরি ব্লুজম এটা কিন্তু আমাদের কফি চাষকে অনেকটা এনহান্স করে বা হেল্প করতে পারে। নাম্বার 6-এ আমরা বলতে পারি এলিফ্যান্টা। এলিফ্যান্টা 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 কোথায় দেখতে পাওয়া যায়? মালাবার কোস্টে। মালাবার কোস্ট, মানে সেই মালাবার কোস্ট যেটা কোন স্টেটকে মেনশন করে? কেরালা স্টেটকে কি করে থাকে? মেনশন করে থাকে। এছাড়া লাস্ট আরেকটা যদি আমরা বলি, সেটা টি রেন টি রেন এই টি রেন এটা কোথায় হয়ে থাকে? আসামে হয়ে থাকে। কফি চাষকে এগিয়ে নিয়ে যায়। তার মানে এতগুলো আমরা দেখলাম, যেগুলো আমাদের ইন্ডিয়ার কিছু স্থানীয় বায়ু, যে স্থানীয় বায়ুগুলো প্রতিটাই গ্রীষ্মকালের সময় হয়। মানে আমরা এই বায়ুর দ্বারা যে বৃষ্টিপাতটা হয়, সেটাকে আমরা বেসিক্যালি প্রি মনসুনাল রেনফল হিসাবে মেনশন করতে পারি। এবং এর একটা থান্ডারস্টর্ম, একটা ঝড় ঝঞ্ঝাপূর্ণ একটা পরিবেশের সৃষ্টি করে। তারপর এর ক্লাইমেটিক কন্ডিশনটা আবার স্টেবল কন্ডিশনে এসে পৌঁছায়। কারণ এতগুলো স্থানীয় বায়ু নিয়ে আমাদের পাটটা সৃষ্টি হয়েছে, যেটা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বা বিভিন্ন দিকে প্রবাহিত হয়, এবং যার কারণ কিন্তু বিভিন্ন। বাট সবগুলোর ক্ষেত্রে কমন জিনিস এটাই, যে রিট্রিটিং নর্থ ইস্টের সময়, মানে সামার স্পেলে ঠিক
ফেব্রুয়ারির পর মার্চ থেকে শুরু করে এপ্রিল, মে, জুন এই সময়টাতে আমরা পরিলক্ষিত করি, যার কারণের জন্য কোথাও এগ্রিকালচারের ক্ষতি, আবার কোথাও এগ্রিকালচারের জন্য উপকার হয়। চলো আজকে লোকালয়ের গুলো আমরা শেষ করলাম। প্রতিটা লোকালয় ভালো করে মুখস্থ করবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যার কারণের জন্য জিস্টে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করবো। আজকের মতন থ্যাংক ইউ, টাটা এবং বাই।